আচ্ছা, যারা পরে আসছেন তারা শুনেন, এই যে নিউক্লিয়ারের রিয়েক্টরের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে যে রিয়েক্টরের প্রত্যেকটা কম্পোনেন্ট আপনারা ব্যাখ্যা আসতে পারে এবং কিভাবে কাজ করে সেগুলো আসতে পারে। সো এটা পড়তে হবে সবার। এটা লাস্ট ক্লাসে পড়া ছিল, আজকে আরেকটু রিভিউ করে দিছি। নিউক্লিয়ার রিয়েক্টর থেকে আপনারা কোনো টপিক মিস দিবেন না। নিউক্লিয়ার রিয়েক্টরে প্রত্যেকটা টপিক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে 2 সেট কোশ্চেন হবে। আচ্ছা, এরপর দেখেন যে একটা আপনাদের নতুন একটা টপিক আছে, সেটা হচ্ছে কুলেন্ট সাইকেল। 1 নাম্বারটায় দেখেন যে ডিরেক্ট সাইকেল। ডিরেক্ট সাইকেলটা কি দেখেন যে ফিড ওয়াটার আসতেছে, রিয়েক্টরের মধ্যে আমরা একটা পাইপ পাস করাচ্ছিলাম, সেখান থেকে স্টিম হয়ে বের হচ্ছে। এখানে কি কোনো কুলেন্ট ব্যবহার করা হয়েছে ডিরেক্ট সাইকেলে? না। সো এটা হচ্ছে ডিরেক্ট সাইকেল। তারপর দেখেন সিঙ্গেল সার্কিট সিস্টেম, যেটা হচ্ছে আপনাদের এই যে যেটা ছবির মধ্যে আপনারা দেখতেছেন এখানে, এটা দেখেন, এটাই দেখেন যে ইনডিরেক্টভাবে পানিটাকে স্টিমে পরিণত করা হচ্ছে। পানিকে স্টিমে পরিণত করার জন্য কি হচ্ছে দেখেন, এই যে প্রথমে যে একটা রিয়েক্টরের মধ্য দিয়ে একটা পাইপকে পাস করে ফিডব্যাক নিয়ে আসা হয়েছে, এটার মধ্য দিয়ে কিন্তু পানি যাচ্ছে না, কুলেন্ট যাচ্ছে। কুলেন্ট মানে হচ্ছে যে একটা গ্যাসীয় পদার্থ, যেটা হচ্ছে হিট এক্সচেঞ্জার হিসেবে আমরা ব্যবহার করব। সো এই যে গ্যাসটা যখন এই রিয়েক্টরের মধ্য দিয়ে যাচ্ছিল, সে গরম হয়ে বের হচ্ছে এবং এই দিয়ে পাস হচ্ছে। এটা তারপরে পানিটা যখন এই চেম্বারের মধ্য দিয়ে আসতেছিল, এই যে গ্যাসটার তাপটাকে সে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিচ্ছিল, এর মাধ্যমে পানিটা বাষ্পে পরিণত হচ্ছে। এটা হচ্ছে আমাদের ওই 2 নাম্বার যে পয়েন্টটা দেখাচ্ছিলাম আমি, সেটা যেটা হচ্ছে এই যে সিঙ্গেল সার্কিট সিস্টেম, যে কুলেন্ট আপনার রিয়েক্টর থেকে বের হয়ে হট কুলেন্ট হচ্ছে, সেটা হচ্ছে পানিকে গরম করে স্টিম বানাচ্ছিল। আর 3 নাম্বারটা দেখেন ডাবল সার্কিট সিস্টেম। এটা কোনটা দেখেন, ডাবল সার্কিট সিস্টেমে দেখেন কুলেন্টটাও আবার 2টা ইউজ করা হয়েছে, প্রাইমারি কুলেন্ট এবং সেকেন্ডারি কুলেন্ট। প্রাইমারি কুলেন্টটা ডিরেক্ট রিয়েক্টর থেকে তাপটা নিচ্ছিল, তাপ নিয়ে সেকেন্ডারি কুলেন্টকে সে তাপটা সাবমিট করে দিচ্ছে, এবং সেকেন্ডারি কুলেন্ট হচ্ছে পানিকে স্টিমে পরিণত করতেছিল। সো 3টার মধ্যে পার্থক্য বোঝা গেল? ডিরেক্ট সাইকেল, তারপর হচ্ছে সিঙ্গেল সার্কিট সিস্টেম, ডাবল সার্কিট সিস্টেম, বোঝা গেল? 2টা কুলেন্ট ইউজ করা হবে, 2 ধরনের কুলেন্ট, প্রাইমারি কুলেন্ট আর সেকেন্ডারি কুলেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এই নিউক্লিয়ারটা মোটামুটি আমাদের শেষ হয়ে গেল। ওয়েস্ট ডিসপোজালটা আপনারা একটু দেখে নেবেন, সাইট সিলেকশনটাও দেখে নেবেন। এখান থেকে আর বেসিক কিছু পড়ানোর মতো নাই। আপনারা নিউক্লিয়ার আমি আরেকবার রিভিউ করে দিই আপনাদেরকে। নিউক্লিয়ার থেকে কোনো জিনিস মিস দিবেন না, নিউক্লিয়ার থেকে যে কোনো কিছু আসতে পারে। যে দেখেন 1 কেজি ইউরেনিয়ামকে মানে কত টন কয়লার সমপরিমাণ জ্বালানি উৎপন্ন করতে পারে, তার একটা হিসাব আছে এখানে। সো ইম্পর্ট্যান্টগুলো আমি আরেকবার বলে নেই। এটা হচ্ছে আপনার রাশিয়াতে আছে, অনেকগুলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে। তারপর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, ইউরেনিয়ামের আকরিক মানে পুরা পৃথিবীর মধ্যে আমার জানা নাই কোথায় পাওয়া যায়, তবে খুব কম পরিমাণ আছে ইউরেনিয়ামের আকরিকটা। কোন দেশে স্পেসিফিকলি পাওয়া যায় আমার ঠিক জানা নেই। রাশিয়ারই থাকার কথা, রাশিয়াতেই থাকার কথা, বেশি পাওয়ার কথা। হ্যাঁ, এটা হচ্ছে পোর্টালের এটা 4 নাম্বার লেকচার, 4 না, পোর্টালে 5 নাম্বার লেকচার। আচ্ছা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো দেখবেন, এটার তো বাংলা পড়াশোনা, এটা নতুন করে আমি কিছু বললাম না। এরপরে দেখেন কিছু বেসিক আপনাকে শিখতে হবে, যে এই যে আপনারা একটা ইউরেনিয়াম পরমাণু বা নিউক্লিয়ার ফুয়েলকে নিউট্রন দিয়ে আঘাত করতেছেন, নিউট্রন দিয়েই কেন আঘাত করতেছেন? নিউট্রন এই যে দেখেন, এই যে এই সবগুলা দিয়েই আমরা সেই ইউরেনিয়াম পরমাণুটাকে আঘাত করতে পারতাম। এগুলাকে বলা হয় হচ্ছে এটা একটা নাম আছে বোম্বার্ডমেন্ট পার্টিকেলস, মানে বোম ফাটানোর জন্য যে পার্টিকেলগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে বোম্বার্ডমেন্ট পার্টিকেলস। এর মধ্যে শুধু নিউট্রনই কেন ব্যবহার করা হয়, এর সুবিধাটা আমরা এখান থেকে আমরা দেখছিলাম। অ্যাডভান্টেজ অফ ইউজিং নিউট্রন, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা দেখে নেবেন যে অ্যাডভান্টেজ অফ ইউজিং নিউট্রন, কেন নিউট্রনই হচ্ছে আপনার নিউক্লিয়ার বিক্রিয়াকে চলমান করার জন্য ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে আর নিউট্রনকে প্রডিউস করার জন্য কি কি নিউক্লিয়ার বিক্রিয়া হয় সেটা একটু দেখবেন এখান থেকে। দেখেন যে বেরিলিয়াম আর হিলিয়ামের মধ্যে যদি বিক্রিয়া ঘটে,
তাহলে নিউট্রন উৎপন্ন হয়। তারপর বেরিলিয়াম পরমাণুকে যদি গামা রে দিয়ে আঘাত করা হয় তাহলেও নিউট্রন উৎপন্ন হয়। এই নিউট্রনটাই পরবর্তীতে ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করার জন্য ব্যবহার করা হয়। এই যে এইখান থেকে যে নিউট্রনটা উৎপন্ন হলো সেটা হচ্ছে ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করলো, তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, যেটা হচ্ছে চেইন রিঅ্যাকশনের মতো। ফার্টাইল ফিজাইল ম্যাটেরিয়াল কি সেটা আমি দেখাইছিলাম। ফার্টাইল ম্যাটেরিয়াল হচ্ছে এই যে ইউরেনিয়াম 238, থরিয়াম 232, এগুলো হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া ডিরেক্ট ঘটাতে পারে না। ফার্টাইল ম্যাটেরিয়াল থেকে প্রথমে আমাদের ফিজাইল ম্যাটেরিয়ালে নিতে হয়, তারপর ফিজাইল ম্যাটেরিয়ালকে আমাদের নিউট্রন দিয়ে আঘাত করাতে হয়, তাহলে হচ্ছে ফিশন বিক্রিয়া ঘটে। এই দেখেন একটা আমরা ফার্টাইল ম্যাটেরিয়াল নিলাম, U238 নিলাম, ইউরেনিয়াম 238। এই দেখেন ইউরেনিয়াম 238 থেকে আমরা নিউট্রন দিয়ে আঘাত করে ইউরেনিয়াম 239 বানালাম। ইউরেনিয়াম 239 আবার একটা এটা হলো বিটারে নির্গত করে নেপচুন, এই এনপি হলো আরেকটা মৌলিক পর্যায় সারণীর মৌলিক পদার্থ, এর নামটা নেপচুনিয়াম মনে হয়, আমি যদি ভুল না করি। নেপচুনিয়াম উৎপন্ন করলো এবং একটা নেপচুনিয়াম একটা আরেক বিটারে নির্গত করে এই যে প্লুটোনিয়াম উৎপন্ন করবে, সেটা হচ্ছে একটা ফিজাইল ম্যাটেরিয়াল। সো এই যে এটা হচ্ছে ইউরেনিয়াম 238, এটা হলো ফার্টাইল, যেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন ঘটাতে পারে না, সেটা এই তিনটা বিক্রিয়ার মাধ্যমে একটা ফিজাইলে উৎপন্ন হলো। তেমনিভাবে দেখেন যে থরিয়াম 232 যেটা আমরা দেখছি হলো ফার্টাইল ম্যাটেরিয়াল, যেটা নিউক্লিয়ার ফিশন ঘটাতে পারে না, সেটা বিক্রিয়া ঘটিয়ে ঘটিয়ে একটা ইউরেনিয়াম 233 উৎপন্ন করছে, যেটা হচ্ছে ফিজাইল ম্যাটেরিয়াল। ফার্টাইল এবং ফিজাইলের মধ্যে পার্থক্য কী সেটা আপনাদের আসতে পারে, একটা ফার্টাইল থেকে ফিজাইল রিঅ্যাকশন কিভাবে উৎপন্ন হয় সেটা আসতে পারে। সো এগুলো একটু দেখানো হয়েছে। আর এখানে একটা হিসাব আছে যে আপনার একটা ইউরেনিয়াম পরমাণুকে আপনার 1 গ্রাম ইউরেনিয়াম পরমাণু থেকে কি পরিমাণ এনার্জি জেনারেট করা যায়, সেটা এখানে একটা ম্যাথমেটিক্যালি আছে। ম্যাথটা করার দরকার নাই, আপনারা যেহেতু ইনফরমেশনটা জানার জন্য দেখে নেন যে 1 গ্রাম ইউরেনিয়াম 235 পরমাণু 1 মেগাওয়াট ডে এনার্জি উৎপন্ন করতে পারে। 1 মেগাওয়াট আপনার এনার্জি উৎপন্ন করার জন্য কত একর জমিতে সোলার প্যানেল লাগাতে হয় আপনাদের তো কোনো আইডিয়াও নাই, তাই না? সো 1 গ্রাম ইউরেনিয়াম পরমাণু দিয়ে সেটাকে আমরা রিপ্লেস করে ফেলতে পারতেছি। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে চেইন রিঅ্যাকশনটা, এটা তো অবশ্যই শিখতে হবে আপনাদের, এই ডায়াগ্রামটা শিখতে হবে চেইন রিঅ্যাকশনের। তারপরে ক্রিটিক্যাল ম্যাস, সাইজ ক্রিটিক্যাল ম্যাস, এটা একটু পড়বেন আপনারা। আর এখানে হচ্ছে আমাদের বাকি ইম্পর্ট্যান্ট পড়াশোনা, যে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ব্লক ডায়াগ্রাম হচ্ছে এটা, এখানে কিভাবে আর কি ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে আপনারা এখান থেকে এটা দেখবেন। তারপর একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কী কী কম্পোনেন্ট ব্যবহার করা হয়, প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদা কাজ আপনারা এই যে পরবর্তীতে মেইন পার্টস অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টরে এখানে পাবেন। সো এটা হচ্ছে আপনাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে মোটামুটি এখান থেকে। আর হলো যে ওই যে 3 ধরনের যে কুলেন্ট, একটা হচ্ছে কোনো কুলেন্ট নাই, সেটা হচ্ছে ডিরেক্ট সাইকেল। একটা হচ্ছে কুলেন্ট আছে, একটা কুলেন্ট আছে সেটা পানিকে স্টিম করে, সেটা হচ্ছে সিঙ্গেল সার্কিট সিস্টেম। আর এটা হচ্ছে প্রাইমারি কুলেন্ট, সেকেন্ডারি কুলেন্ট আছে, সেটা হচ্ছে ডাবল সার্কিট সিস্টেম। আচ্ছা, ওকে। এরপরে আমরা নতুন যে ইয়াতে যাব সেটা হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্ট। আপনাদের বহুল পরিচিত, বহুলভাবে এটা আপনারা ইউজ করেন। সো সোলার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে আমাদের নেক্সট টপিক, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের পরে। আচ্ছা, আচ্ছা, সোলার পাওয়ার প্ল্যান্টে দেখেন আপনারা আমি জাস্ট যেগুলো আপনাদের বোঝাতে হবে সেগুলো একটু দেখাবো। সোলার প্যানেল এর মধ্যে কাজটা কিভাবে সংগঠিত হয় দেখেন। এটা হচ্ছে আমাদের একটা সোলার প্যানেল মনে করেন, এখানে আমাদের আলো এসে পড়লো। আলো এসে পড়ার পরে আপনারা এই ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, এই থিওরিগুলো কি আপনাদের মনে আছে? কিছুটা আছে, তাই না? ভ্যালেন্স ব্যান্ড থেকে আপনাদের হচ্ছে ইলেকট্রনগুলো নর্মালি ভ্যালেন্স ব্যান্ডে অবস্থান করে। সেই ইলেকট্রনগুলোকে আমরা যখন ইলেকট্রিসিটি পরিবহন করার জন্য আমরা চাই পরিবহন করুক, তখন হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে যেতে হয়। এই যে শক্তিটা, একটা ইলেকট্রন এমনি এমনি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে না, তার জন্য এক্সটার্নাল কিছু শক্তি ওই ইলেকট্রনগুলোর মধ্যে নিজেদের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এই যে শক্তিটাকে কার থেকে সে অ্যাবজর্ব করবে? সূর্যের আলো থেকে। সূর্যের আলোর মধ্যে আছে ফোটন। ফোটনের এনার্জি, এই দেখেন সানলাইট এনার্জি আসলো,
আসার পরে দেখেন যে এখানে আমাদের পি টাইপ ম্যাটেরিয়াল আছে, এন টাইপ ম্যাটেরিয়াল আছে। দুই ম্যাটেরিয়ালেরই আপনার ইলেকট্রনগুলো দেখেন যে আমাদের ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের দিকে চলে যাবে। আর এখানে দেখেন, এখানে যেহেতু এটা একটা পিএন জাংশন ক্রিয়েট হচ্ছে না দুইটার মাঝখানে, দেখতে পাচ্ছেন এটা একটা এন টাইপ ম্যাটেরিয়াল, এটা হচ্ছে একটা পি টাইপ ম্যাটেরিয়াল। দুইটার মধ্যে ডিপ্রেশন রিজিয়ন উৎপন্ন হচ্ছে। জাস্ট আপনারা মাথায় রাখেন যে এই ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের ভ্যালেন্স ব্যান্ড আছে এবং কন্ডাকশন ব্যান্ড আছে। আমরা সানলাইট থেকে যে এনার্জিটা আসে সেটা ইলেকট্রনগুলোকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে উন্নীত করে। তারপরে হচ্ছে যদি এক্সটার্নাল একটা লোড লাগানো হয় আপনার ইলেকট্রিসিটিটা ফ্লো হওয়া শুরু করবে। আর সোলার প্যানেল হিসেবে কি ব্যবহার করা হয় বলেন তো? থ্যাংক ইউ। সিলিকন না? সিলিকন ব্যবহার করে না? সিলিকনের বিশেষত্বটা কি? সিলিকনই কেন সোলার প্যানেল হিসেবে ব্যবহার করা হয়? সেমিকন্ডাক্টর এটা কি পরিবাহী না অর্ধপরিবাহী? অর্ধপরিবাহী, তাই না? অর্ধপরিবাহী। সিলিকনটা কি পরিবাহী না অর্ধপরিবাহী? অর্ধপরিবাহী, তাই না? সিলিকনটার আপনারা কি যে রাসায়নিক বন্ধনটা সেটা কি আপনারা জানেন? সিলিকনের হ্যাঁ পারমাণবিক সংখ্যা না, আপনার সিলিকনের একেবারে আউটার শেলের ইলেকট্রন থাকে 4টা। এখন অষ্টক পূর্ণ হতে হলে আর 4টা ইলেকট্রন লাগবে না? এখন সে করবে কি, তার আশেপাশ থেকে আরও 4টা সিলিকনকে টেনে নিয়ে আসবে নিচের দিকে। ওই যে 4টা ইলেকট্রনের গ্যাপ আছে, প্রত্যেক আর যে 4টা ইলেকট্রন নিয়ে সিলিকন নিয়ে আসলো পরমাণু, সে তাদের থেকে একটা করে ইলেকট্রন ধার নিবে এবং তাদের সাথে শেয়ার করবে। শেয়ার করে একটা সিলিকনের চারপাশে তাহলে কয়টা সিলিকন থাকলো? 4টা সিলিকন না? তখন এই যে দেখেন আমি একটু আঁকি যদি, হ্যাঁ ডোপিং তো অবশ্যই করতে হবে। এটা ধরেন একটা সিলিকন, সিলিকনের আউটার শেলটা যে আছে সেখানে 4টা ইলেকট্রন থাকে। এখন এ হচ্ছে স্থিতিশীল না, সে অষ্টকে মানে আউটার শেলে যদি 8টা ইলেকট্রন থাকে তখন সে স্থিতিশীল হয়। এ করবে কি, এর চারপাশ থেকে আরও 4টা সিলিকন সে নিচের দিকে নিয়ে আসবে এবং ওই 4টা সিলিকনের একটা ইলেকট্রনের সাথে সে শেয়ার করবে। তাহলে এখানে এখন কয়টা সিলিকন হলো বলেন তো? 8টা ইলেকট্রন হলো না আউটার শেলে? কিন্তু এই যে সিলিকনটার থেকে আউটার শেল থেকে 4টা ইলেকট্রন ছিল, একটা সে নিচের দিকে নিয়ে গেল না? এটা যে শেয়ার করলো না এটার সাথে, তাহলে এখানে একটা বন্ধন গঠিত হলো না? এই যে এই বন্ধনটা ভাঙার জন্য যে শক্তিটা প্রয়োজন সেটা হচ্ছে সে সানলাইট থেকে নেয়। সানলাইট থেকে নিয়ে এই যে বন্ধনটা যদি ভাঙতে পারি আমরা, যেটা শেয়ার করা ছিল, তাহলে এই ইলেকট্রনটা দুইটার মধ্যে শেয়ার করা আছে, বন্ধনটা ভাঙলে ইলেকট্রন দুইটা ফ্রি হয়ে গেল না? যেটা সিলিকনের মধ্যে এখন ঘোরাঘুরি করা শুরু করবে না? বোঝা গেল কি হচ্ছে এখানে? আর আপনি যেটা বললেন ওই যে পি টাইপ ম্যাটেরিয়াল এবং এন টাইপ ম্যাটেরিয়ালের জন্য কৃত্রিমভাবে এখানে আমরা ডোপিং করে থাকি বা ইনজেক্ট করে থাকি। পি টাইপ ম্যাটেরিয়াল বানানোর জন্য সিলিকনের সাথে কি ইউজ করা হয় বলেন তো? গ্রুপ 3 ইউজ করা হয় নাকি গ্রুপ 5? কোনটা? আচ্ছা গ্রুপ 3। আর হচ্ছে ইয়ার জন্য এন টাইপের জন্য গ্রুপ 5। কারণ কি, গ্রুপ 5-এর আউটার শেলে 5টা ইলেকট্রন থাকে, 4টা তো এই সিলিকন নিজেদের মধ্যে শেয়ার করে নিল, আর ওই যে একটা বাকি থাকলো 5টার মধ্যে, ওই একটা হচ্ছে আমাদের কন্ডাকশন ইলেকট্রন হিসেবে কাজ করবে। বোঝা গেল বাকিরা? ওকে, তাহলে এখানে দেখেন আপনাদের মোটামুটি সোলার প্যানেলটা এভাবে একটা কাজ করে। আচ্ছা, যা বললাম সে কথাগুলো এখানে আছে যে সিলিকন ইজ মোস্টলি ওয়াইডলি ইউজড semiconductor material for constructing the photovoltaic cell. Silicon atom has 4 valence electron. In a solid crystal, each silicon atom shares each of its 4 valence electron with another nearest silicon atom, hence creating a covalent bond. আপনারা ওই যে সমযোজী বন্ধন পড়ছেন না, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এই কোভ্যালেন্ট বন্ড হচ্ছে সমযোজী বন্ধন। In this way, silicon crystal gets
tetrahedral lattice structure. When light ray strikes on any materials, some portion of the light is reflected, some portion of is transmitted through the material, and rest is absorbed by the material. যতটুকু এই যে সিলিকনটা অ্যাবজর্ব করতে পারে সেই ততটুকুই আলোক শক্তিটাকে সে তার ইলেকট্রনটাকে ফ্রি করানোর কাজে ব্যবহার করে, বা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনটা নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে থাকে। যেটা হচ্ছে আপনার রিফ্লেক্ট হয়ে গেল সেটাও ওয়েস্টেজ, যেটা হচ্ছে ট্রান্সমিট হয়ে গেল সেটাও ওয়েস্টেজ, যেটা অ্যাবজর্ব করতে পারে ম্যাটেরিয়ালটা সেটা হচ্ছে ব্যবহার করতে পারে সে। কোথায় ব্ল্যাক ব্লু? এটা আচ্ছা, এটা দেখেন সোলার প্যানেলগুলোর হচ্ছে শেপের উপর ডিপেন্ড করে। এই দেখেন এটার আকৃতিটা দেখেন, এখানে একটা ব্রেক আছে, সো এটা হলো মনোক্রিস্টালাইন। আর এটা দেখেন কোনো ব্রেক নাই, এটা হলো পলিক্রিস্টালাইন। সো এটা আপনাদের মানে এখন দরকার নেই, এখানে আপনাদের পাওয়ার প্ল্যান্ট, তো এখানে ম্যাটেরিয়াল নিয়ে পড়াশোনা করার দরকার নেই। সো পাওয়ার প্ল্যান্টটা কীভাবে কাজ করে সেটা দেখেন, এগুলোরও পড়াশোনা আছে। এটা কোথায় পড়বেন? রিনিউয়েবল এনার্জিতে করেছেন আপনারা, পড়ছেন না? সোলার প্যানেল নিয়ে এগুলো পড়ার কথা তো, মনোক্রিস্টালাইন, পলিক্রিস্টালাইন, ওকে, সেটা ওখানে পড়ার কথা। আচ্ছা, এরপরে দেখেন যে সোলার টেকনোলজিকে আমরা দুইভাবে পাওয়ার জেনারেট করার জন্য কাজে লাগাতে পারি। একটা হচ্ছে ফটোভোল্টাইক সোলার টেকনোলজি, আর একটা হচ্ছে সোলার থার্মাল টেকনোলজি। ফটোভোল্টাইক সোলার টেকনোলজিটা আপনারা সবাই জানেন, সোলার থার্মালটা হয়তো নাও জানতে পারেন বা জানতেও পারেন, সেটা একটু দেখেন। আর সোলার মানে ফটোভোল্টাইক যেটা টেকনোলজি, প্রথমটা যেটা প্রথম যেই ইয়াটা বললাম ফটোভোল্টাইক সোলার টেকনোলজি, এর জন্য আপনাদের কমন সেন্স থেকে বলেন এখানে কি কি লাগবে বলেন তো। একটা সোলার প্যানেল থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করব, এর জন্য কি কি? কন্ট্রোলার লাগলো, চার্জ কন্ট্রোলার একটা লাগবে না, চার্জ কন্ট্রোলার, আর ইনভার্টার লাগবে, তাই না? হ্যাঁ, গুড। হ্যাঁ, সো এখানে দেখেন যে কী কী ইয়া লাগবে সেটা হচ্ছে আপনাদের এখানে দেওয়া আছে, সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি অ্যান্ড অ্যাক্সেসরিজ। সো এখানে আর থার্মাল সোলার পাওয়ার প্ল্যান্টে কি আমাকে কি কি বলতে পারবেন? হ্যাঁ, টেম্পারেচারটা কোথায় কাজে লাগানো হবে? হ্যাঁ, টেম্পারেচার সোলারে কোথায় কাজে লাগাবেন? হ্যাঁ, না না, যে তাপমাত্রাটা, সোলার থার্মাল মানে কি তাপমাত্রা একটা ব্যাপার আছে, তাই না? এই তাপমাত্রাটাকে আমরা কোথায় ব্যবহার করব? সোলার তো হচ্ছে আলোক শক্তি থেকে, সূর্যের আলো থেকে সেটা বিদ্যুতে পরিণত করতেছে, তাই না? সোলার থার্মালটাতে কি হইতেছে বলেন তো? তাপ শক্তিতে এখানে কোথায় ইউজ করব? ব্যাটারিতে তাপ শক্তি ইউজ করব? কোনটা? হ্যাঁ, তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তি ইয়া আছে, সেটা আছে, কিন্তু এখানে যেটা আমি বলতে চাইতেছি সেটা আপনারা এই ছবিটার দিকে তাকান। এটা হচ্ছে একটা সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। দেখেন যে এই প্রত্যেকটা হচ্ছে একটা করে সহজ ভাষায় আয়না। এটা হচ্ছে রিফ্লেক্ট করে একটা বিন্দুতে পুঞ্জীভূত করে। এই তাপশক্তিটা যে রিফ্লেক্ট করবে আলোটা, এই যে এখানে আলোক রশ্মি এখানে পড়ে সব আলোক রশ্মি যার পাশে যত আয়না আছে এই টাওয়ারটার মধ্যে মনে করেন রিফ্লেক্ট করলো, তাহলে এই টাওয়ারটার তাহলে কি তাপমাত্রা কি অনেক বেড়ে যাবে না? অনেক গুণ বেড়ে যাবে না? সেই তাপ শক্তিটাকে আমরা এখন কাজে লাগাবো কি করতে? স্টিম করতে, পানিকে স্টিম পরিণত করতে। তারপর সেটা একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট হয়ে গেল না? বাকিটা কাজ সেম না? এটাই হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম, এটা হচ্ছে সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। বাংলাদেশে এটা নেই, এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে আছে। হ্যাঁ, বাংলাদেশে সোলার দিই, কিন্তু সোলার থার্মালটা এখন বাংলাদেশে নাই আর কি। এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেখানে আপনার হচ্ছে মানে অনেক ঠান্ডা থাকে, কিন্তু মানে সূর্যের তাপটা পাওয়া যায়। আপনারা জানেন যে দেখবেন আপনারা ইউরোপিয়ান কান্ট্রিতে যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু আকাশ পরিষ্কার, সূর্য দেখা যাইতেছে, এরকম দেখছেন না অনেক জায়গায়? সো সেখানে আপনার করে কি, আপনার যে ঘরের মানে পানিটা তো আপনার আন্ডারগ্রাউন্ড থেকে আসতেছে,
সেটা তো হচ্ছে আপনার ফ্রিজিং পানি। আপনার উপরে একটা বাসার উপরেই আপনার এই এক ধরনের সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইউজ করা হয়। সেটা কি করে, ওই যে আপনার তাপশক্তিটাকে আপনার যে পাইপ দিয়ে পানিটা বাসার মধ্যে নিচ্ছিলেন ওখানে রিফ্লেক্ট করে ওই পাইপের মধ্যে কনসেন্ট্রেট করা হয় তাপটা। তাহলে কি হবে, পানিটা বরফ থেকে পানিতে পরিণত হলো না, সেটা হচ্ছে বাসার ভিতরে এখন তরল পানি সাপ্লাই দেওয়া হয়। বোঝা গেল? বোঝাননি? আচ্ছা, এই যে আপনার শীত প্রধান দেশে বেশি হয়, হ্যাঁ শীত প্রধান দেশে হয়। আচ্ছা, এখানে দেখেন যে এইটা ধরেন আপনার একটা বাসা, সেই বাসায় মনে করেন যে একটা আমাদের পানির লাইন আসতেছে, পানির লাইনটা আমরা এখান থেকে আন্ডারগ্রাউন্ড থেকে পানির লাইন একটা নিয়ে আসতেছি, আর এখানে ধরেন আমাদের সেই রিফ্লেক্টরগুলো ব্যবহার করা হয়েছে, চারপাশে রিফ্লেক্টর ব্যবহার করা হয়েছে, যেই রিফ্লেক্টরগুলো রিফ্লেক্ট করবে হচ্ছে আপনার পানির পাইপটাকে কেন্দ্র করে। তাহলে এখানে যে পানিটা আপনাদের মাটির নিচ থেকে আসতেছিল সেটা বরফ হয়েছিল, সেটা এখন তরল হয়ে গেল না, এখানে তরল হয়ে গেলে এখানে যদি একটা পাম্প রাখা হয় সেটা এখন বাসার ভিতরে তরল পানি সাপ্লাই দেওয়া হচ্ছে না এখানে। বোঝা যাচ্ছে? এটা আরেকটা ইউজ আছে, সেটা হচ্ছে আপনারা হচ্ছে বাসা ধরেন হচ্ছে ফায়ার প্লেস ইউজ না করে আপনি যদি সোলার থার্মাল একটা প্ল্যান্ট ইউজ করতে পারেন, তাহলে হচ্ছে স্টিমের পানিটাকেই আপনার বাসার ভিতরে বাসা গরম করার কাজে আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে আরেকটা ইউজ এখানকার, হিটারের মতো। ওকে, আচ্ছা ওকে, তাহলে হ্যাঁ এটা একটু কম ইউজ হয়, কিন্তু ইউজ হয়, হয় না যে এমন না। আচ্ছা, আর এরপর দেখেন যে অন গ্রিড সোলার সিস্টেম, অফ গ্রিড সোলার সিস্টেম আর হাইব্রিড সোলার সিস্টেম। অন গ্রিড কোনটা? ডিরেক্ট গ্রিডে চলে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, ব্যাটারি ছাড়া না, হ্যাঁ গুড, ভেরি গুড। সো এখানে দেখেন যে অন গ্রিড সোলার সিস্টেমটাকে এখানে দেওয়া হয়েছে আপনাদের হচ্ছে সোলার প্যানেল থেকে আমাদের ইনভার্টার হয়ে যে হচ্ছে, হ্যাঁ স্টোরেজ দিল না, আপনার জাস্ট হচ্ছে যেটা উৎপন্ন করতেছে সেটা পাঠিয়ে দিচ্ছে গ্রিডের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, বিল কম আসে, তাই না? এখন বাসা বাড়িগুলোয় দেখেন যে সরকার থেকে ছিল এক সময় যে সোলার প্যানেল লাগানো ছাড়া বাসার অনুমোদন দিত না আর কি, এখনও বাধ্যতামূলক, তাই না? অনেক বাসায় দেখবেন যে এই সোলার প্যানেল পড়ে আছে, কোনো কাজ নেই। আচ্ছা, আর আপনি যেটা বললেন যে এখানে ব্যাটারিটা ইউজ করা হয়নি আর কি, যেই তাপমাত্রাটা উৎপন্ন হতে মানে যেটা সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে সেটা কন্টিনিউয়াসলি গ্রিডে যাচ্ছে, আর বাসার কনজামশনটা ফার্স্টে মেটাতে হবে। মানে আপনি যে বাসায় আছেন সেটাকে ইউজ করার পরে যেটা এক্সেস সেটা আপনি গ্রিডে পাঠাচ্ছেন, ফেলে রাখেন, তাই না? হ্যাঁ, ব্যাটারিতে আপনি না দিলেন, আপনি বাসার যে লাইট ফ্যান চালাচ্ছেন সেটা এখানে ডিরেক্ট নিয়ে নিলেন, কারণ আপনি ইনভার্টার দিয়ে তো ডিসিকে এসি করে নিতেছেন। রাত্রেবেলা তো গ্রিড আছে, গ্রিড থেকে আপনি বাসা বাড়ি চালাচ্ছেন, এটা শুধু দিনের বেলা আর কি। স্টোরেজটা আপনি ইউজ করতে রাখতে পারতেছেন না এখানে অন গ্রিডে আর কি। আচ্ছা, অফ গ্রিড হচ্ছে কি উল্টাটা, তাই না? এটা হচ্ছে অফ গ্রিড, তাই না? অফ গ্রিডে দেখেন এখানে হচ্ছে আমাদের ব্যাটারিতে এসে চার্জ স্টোর হয়ে আসছে, রাতেও চলবে, তাই না? এখানে দেখেন যে গ্রিড কানেক্টেড না, এখানে জাস্ট হচ্ছে অফ গ্রিড একটা সিস্টেম ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এটা আমি আর এগুলো পড়তেছি না, এগুলো খুবই সহজ, এই জন্য এগুলো আপনারা বুঝতে পারেন না। আর হাইব্রিড কী বলেন তো? অন গ্রিড সিস্টেমটাও থাকবে, অফ গ্রিড। তার মানে কি অফ গ্রিড সিস্টেমটাই জাস্ট এটা গ্রিডের সাথে কানেক্টেড, হ্যাঁ ব্যাটারিযুক্ত, হ্যাঁ এটাও ঠিক বলছেন, অন গ্রিডের সাথে ব্যাটারি যুক্ত হবে, সেটা হচ্ছে এটা। এটা আপনার হচ্ছে যে পরীক্ষায় যে এগুলো ছবি আঁকতে হবে এমন কিছু না, আপনার একটা বক্স দিয়ে বক্সটা সোলার প্যানেল বুঝাই দিলেই হবে যে এটা সোলার প্যানেল, বুঝাই দিলেই হবে। অন গ্রিডে তো অবশ্যই কম আসবে, অন গ্রিডে অবশ্যই কম আসবে। সোলার প্যানেলগুলোর দামই তো অনেক বেশি, হয়তো ইনভার্টারের দাম আছে, তারপর স্টোরেজের আছে। আচ্ছা ওকে, তাহলে শেষই, এত অস্থির হয় না, ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ওকে।
আচ্ছা, এটা দেখাই শেষ করে দিই আমার আপনাদের, যে এখানে হচ্ছে আপনার পার্থক্যটা কোথায় দেখেন, যে একটা ট্রান্সফরমার দেখতে পারতেছেন না আপনারা, ট্রান্সফরমারটা দিয়ে স্টেপ আপ করা হয়, যে এখানে প্রথমে এই সোলার প্যানেল থেকে যেই আপনার বিদ্যুৎ উৎপন্ন হলো সেটা ডিসি ছিল, ডিসি থেকে এই যে এখানে দেখেন ইনভার্টার আসছে, ইনভার্টার থেকে এসি হলো, এসি হয়ে 3 ফেজ একটা ট্রান্সফরমারে এইখানে যেই ভোল্টেজটা উৎপন্ন হয়েছিল তার থেকে স্টেপ আপ করে বড় একটা ভোল্টেজে নিয়ে সেটা হচ্ছে গ্রিডের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে। সো এখান থেকে কোশ্চেন যদি ক্রিয়েটিভ কোশ্চেন আসে আপনারা একটু মানে বুদ্ধি করে করে লিখবেন, এগুলো আসলে বেসিক জিনিস, তো এগুলো আপনাদেরকে নতুন করে পড়ানোর কিছু নাই, জাস্ট হচ্ছে আমি দেখাই দিচ্ছি যে কোথায় কি করা হয়। কোনটা? হুম, হ্যাঁ ওখানেও আপনি দিতে পারেন, তাহলে গ্রিডে হয়ে যাওয়ার কথা, কিন্তু বাই ডিরেকশনাল কিনা সেটা বুঝতে হবে ফার্স্টে, বাই ডিরেকশনাল কিনা সেটা বুঝতে হবে ফার্স্টে। না ইউজ করা মানে ওই যে বাধ্যতামূলক সরকার থেকে কিছু অনগ্রিড সিস্টেমটা করছে, কিন্তু মানে আপনি আপনি যে বলতেছেন যে আপনার যে পোলগুলো আপনি বলতেছেন যে একটা উপরে আপনি সোলার প্যানেল লাগাবেন, যে ইলেকট্রিসিটিটা হয় সেটা ডিসি থেকে এসিতে ইনভার্টার দিয়ে কনভার্ট করবেন, তারপর পোলে দিয়ে দিবেন, এই তো। কিন্তু হ্যাঁ হ্যাঁ না বাই ডিরেকশন না, ওখানে ওই যেটা আমার ধারণা যে একটা একমুখী নাকি দ্বিমুখী সেটা বুঝতে হবে ফার্স্টে, যে হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে পোল থেকে আপনার বাসায় আসতেছে ডিস্ট্রিবিউশন হয়, তাই না? এখন আপনি বাসা থেকে পোল সেটা নিবে কি না সেটাও একটু বুঝে নিতে হবে ফার্স্টে। আচ্ছা ওকে, আপনারা এই এটা স্লাইডটা সহজ স্লাইড ছিল, এটা নিয়ে আর আমি বেশি কথাবার্তা বলবো না, আজকের ক্লাসটা এতটুকুই থাকবে আর কি, ঠিক আছে? বুঝিনি। কোশ্চেন আসবে হচ্ছে অনগ্রিড সিস্টেম কি, অফ গ্রিড সিস্টেম কি, তারপর হচ্ছে এই যে এই সিস্টেমটা যেটা আপনি উৎপন্ন করলেন সেটা গ্রিডে দেওয়ার আগে যে ট্রান্সফরমারটা ইউজ করা হয় কেন ইউজ করা হয়, তারপরে হচ্ছে